আমি অনেক আগে বেশ প্রথম যখন ইউনুস সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুস সেভেন সিস্টার নিয়ে চীনে গিয়ে কথা বলেন, তারপরে আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে ইউনুস আমাদের অনেক উপকার করলেন, এবং দেখলাম যে প্রচুর ভিউজ হয়েছিল তাতে, একদম চীন থেকে ফেরার পরেই, এক দুদিনের মধ্যে। কেন করেছিলাম? এই যে করিডোরগুলো, এবং শিলিগুড়ি করিডোর, আবার ওখানে ত্রিপুরার দিকে একটা রয়েছে, এই যে শিলিগুড়িটাই বেশি করে বলি, কারণ আজ একদিকে চীন আছে আর একদিকে বাংলাদেশ। এই করিডোর নিয়ে কিন্তু আমরা খুব মাথা ঘামাইনি, কারণ হচ্ছে বাংলাদেশে কেউ এ পর্যন্ত এই করিডোর নিয়ে এত মাথা ঘামায়নি, এত কথা বলেননি। হাসিনা ছিলেন, কোনো এসব নিয়ে প্রশ্নই আসেনি। তার আগেও যারা যারা ক্ষমতায় এসছেন তারা কিন্তু এটা করেননি। 24-এর যে আন্দোলনটা হলো, আগস্ট আন্দোলনে, কিন্তু আমি দেখলাম অনেক সাধারণ যারা এই ছাত্রদের পক্ষের লোক ছিল, তারা ওই ইউনুজের কথা শোনার পর থেকে তারা সেভেন সিস্টার নিয়ে খুব নাচতে শুরু করে দিল। বললো যে ওরা আমাদের কিছু করলেই আমরা সেভেন সিস্টার গলা টিপে দেবো, ওই শিলিগুড়ি একটুখানি জায়গা গলা টিপে দেবো। কীভাবে দেবে ওরাই জানে। যাই হোক, সেভেন সিস্টারকে ওরা এতটা হাইলাইট করলো, বাধ্য হয়ে ভারত সরকারকে ভাবতে হলো যে সেভেন সিস্টার নিয়ে তো একটা কিছু করতে হয়। তারপরেই সেখানে সৈন্য সমাবেশ থেকে আরম্ভ করে যত রকম কিছু করা হলো, এবং সেভেন সিস্টারে লালমনিরহাটে পাকিস্তানের করতে দেবে টেবে, এইসব যে সমস্ত প্রচেষ্টা হচ্ছে, এসব দিয়ে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল ভারতীয়দের কাছে, মানে ভারত সরকারের কাছেও, যে শিলিগুড়ি করিডোর নিয়ে ভাবতে হবে। ভাবনার কী আছে? একটা হচ্ছে এটাকে বাড়াতে গেলে একমাত্র রংপুরের দিক দিয়ে, মানে বাংলাদেশে ঢুকতে হবে। সেটা কখনো সম্ভব নয়, কারণ হচ্ছে কোনো সার্বভৌম রাষ্ট্রের অংশ আমরা দখল করতে পারি না, সেটা আন্তর্জাতিক নিয়মকানুনে আটকাবে। তাহলে সেই ব্যবস্থা আমাদের নেওয়া সম্ভব নয়। তাহলে আমরা একমাত্র করতে পারি যে ওখানে এতদিন বিএসএফ রক্ষা করত, এইবার আমরা সেখানে এয়ারড্রোম থেকে আরম্ভ করে S-400 থেকে আরম্ভ করে আমরা হ্যাভি যে, মানে আমরা ভারী সমস্ত অস্ত্রপাতি বসে আমরা সেই জায়গাটাকে একটু অন্যভাবে গুছিয়ে করলাম। এর ফলে কি হলো, প্রতিরক্ষার জায়গাটা আমাদের শক্ত হয়ে গেল। একদিকে নিশ্চিন্ত যে ওইখানে আর ফোর্স করে ঢোকার মতো ক্ষমতা অন্তত বাংলাদেশের হবে না। আর চীনের সঙ্গে তো অন্য ব্যাপার, চীন কখনো এটা নিয়ে সব বলেনি, কথা ভাবেও নি। মানে ইউনুস নিজেকে খুব মানে বুদ্ধিমান মনে করেন, এই জন্য উনি বুঝেছিলেন যে আমি তো একা বলেও কিছু করতে পারবো না। ওনার চেলারা ভাবতে পারে যে ও টিপে দেবো, কেটে দেবো ইত্যাদি, কিন্তু উনি তো জানেন যে আমরা কিছু করতে পারবো না। এটুকু জ্ঞান নিশ্চয়ই তার আছে, লেখাপড়া জানা মানুষ তিনি। তাই ভেবেছিলেন যে চীনকে যদি ইনভলভ করিয়ে যদি ইন্টারেস্টেড করা যায়, যে চলো যাই চীন আর আমরা মিলে সেভেন সিস্টারটাকে, মানে অর্থাৎ শিলিগুড়িটায় ঢুকে পড়লে এই 7টা আলাদা হয়ে যাবে, হয়ে গেলে এই দুর্বলতার সুযোগ নিয়ে এদের আমরা
লাইনে নিয়ে আসবো, মানে আমাদের সঙ্গে একটা আলাদা যোগ তৈরি হবে। কিন্তু সেটাও তো সম্ভব নয়, যে তাহলে তো এই জায়গাগুলো তোমাদের দখল করতে হয়, এবং তা তো তোমরা করতে পারবে না। ফলে এটার কোনো মানে খুব বড় কোনো ভ্যালু নেই, তবে অশান্তি লাগানোর জন্যে এটা এটা ব্যাপার। তবু আমরা ধন্যবাদ জানাবো ইউনূস সাহেবকে, যে তিনি আমাদের শিলিগুড়ি করিডোর নিয়ে বা আদার্স করিডোর নিয়ে আমাদের ভাবতে বাধ্য করেছেন, উৎসাহিত করেছেন। আমরা তার কাছে এই কারণেই কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনি আরও বলুন, সেভেন সিস্টার নিয়ে আপনি যত বলবেন তত আমরা সতর্ক হব, তত আমরা বুঝবো যে বাংলাদেশ আমাদের মানে কী কী ক্ষতি করতে পারে তার লিস্ট এক এক করে আপনি বের করছেন, আর আমরা সেগুলোকে সেরে দিচ্ছি। এই যে শিপমেন্ট নিয়ে, ট্রানজিট শিপমেন্ট নিয়ে আমরা বুঝলাম যে সত্যি তো আমরা আমাদের জায়গা দিচ্ছি পাশের একটা অন্য দেশকে, যারা তাদের মাল আমাদের এই পথ দিয়ে এনে আমাদের এয়ারপোর্ট ব্যবহার করে সে বিদেশে চালান করছে। অথচ সেই গার্মেন্টস আমার দেশে হয়, আমরা সেই গার্মেন্টসের 2 নম্বর, আর আমাদের সাহায্যে বাংলাদেশ 1 নম্বর। আমরাও তো ভাবছি যে ভারতবর্ষকে এত নির্বোধের কাজ করছিল এতকাল ধরে। ভারতের আমাদের দিল্লির বাসিন্দারা, সে কংগ্রেস আমল থেকে শুরু করে এই পর্যন্ত, তারা একবারও ভাবেনি যে গার্মেন্টসে বাংলাদেশ 1 নম্বর হচ্ছে আমাদের ঘাড়ে চেপে, আমাদের এসে লাইন ক্রস করে এসে ট্রাকে করে নিয়ে এসে মাল আমার এয়ারপোর্টে ঢুকিয়ে দিয়ে আমাদের এসে প্লেন ব্যবহার করে সে বিদেশে চলে যাচ্ছে। হায় রে, কী ধরনের মানে বোধ বুদ্ধি আমাদের। যাই হোক, এটাও একটা জিনিস। আজকে পিনাকি ইলিয়াসের দল যারা ভারত বয়কট করে চিল্লাচ্ছিল, এবং হাসিনা ভারতকে সব সুযোগ দিয়েছে বলে অশিক্ষিত যে লোকগুলো লাফাচ্ছিল, এবং অতি শিক্ষিত কিছু লোক তারা এটাকে ব্যবহার করে, জামাতের লোকেরা, তারা মানুষকে বিভ্রান্ত করছিল। দেখো হাসিনা সব দিয়ে দিল, এই করে হাসিনাকে উচ্ছেদও করে দিল। এখন এক এক করে সত্য বের করছে, এবং সেই সত্যটা বেরোচ্ছে আমাদের ডক্টর ইউনূসের বোকামির জন্য। তিনি এক একটা বোকামি করছেন সেভেন সিস্টার নিয়ে বা আমাদের বর্ডার এলাকা নিয়ে, এক একটা ভুল কথাবার্তা বলছেন, আর আমরা সেইটা খুঁজতে গিয়ে আমরা আরও সতর্ক হতে পারছি। এই জন্য আমি বলবো ইউনূস সাহেবকে একটা স্যালুট। নোবেল বিজয়ী ইউনূস সাহেবকে অত্যন্ত সম্মানের সঙ্গে একটা স্যালুট দেই, যে অন্তত আপনি ভারতকে অনেকটা সজাগ করে দিয়ে গেলেন। ভারতবাসী তথা আমরা কৃতজ্ঞ থাকব। ঘুরিয়ে হলেও, অর্থাৎ আপনি চেয়েছেন ক্ষতি করতে, আমাদের ভালো হয়ে গেছে, তবুও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার মনে যত খারাপ কিছুই থাক না কেন, আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আরও দীর্ঘজীবী হন, আমাদের আরও কিছু এই বর্ডার সাইডে আমাদের সীমান্ত নিয়ে, আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে, আমদানি রপ্তানি নিয়ে আরও ঘাটুন। আমরা আমাদের ত্রুটিগুলো খুঁজে পাব, এবং আমরা আপনার দেশের লোকেরাও বুঝতে পারবে যে ভারত বন্ধু না শত্রু। সেটা আপনিই বুঝিয়ে দিচ্ছেন আমাদের, নতুন করে আমরা মুখে বললে তো হবে না, আপনার বুঝিয়ে নেবেন। এবার চালের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, আরও বুঝে নেবেন। সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকাল আসলে চালের দাম আর তেলের দাম দ্বিগুণ হয়ে যাবে, তখন আরও বেশি বুঝতে পারবেন যে শুধু ইলিশ খেয়ে পেট ভরবে না, কেন ইলিশের যে দাম, তা কেনার পয়সা সাধারণ মানুষের থাকবে না। আবার আমাদের ইলিশ পাঠাবেন না, আমরাও ধরে নিয়েছি বাংলাদেশের ইলিশ আর খাবো না। আমরা আমাদের ডায়মন্ড হারবারের ইলিশ, কাকদ্বীপের ইলিশ, সাগরের ইলিশ, আবার ওদিকে শঙ্করপুরের ইলিশ, এদিকে কোলাঘাটের ইলিশ আমরা খাবো।
আমাদের প্রচুর ইলিশ আছে, অসুবিধা হবে না। যাই হোক, পদ্মার ইলিশটা খেতে পারবো না, এই আর কি। পদ্মার ইলিশের আলাদা টেস্ট, কিন্তু আমরা ওটার থেকে বঞ্চিত বহু বছর ধরে হয়ে আসছি। আর এখন তার পদ্মা সেইভাবে ইলিশ হয় না, কেন পদ্মা এমনিতেই মরে, বর্ষাকালে ছাড়া অন্য সময় তো মরে থাকে, জল থাকে না। সব মিলিয়ে কী হলো, খেলাটা তো আরও বাকি রয়েছে। তিস্তা, বৃষ্টি আসলেই তিস্তা ছেড়ে দেব, তখন কটা জেলা ভাসবে? পটুয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, বরিশালের অনেক অংশ। হ্যাঁ, দেখুন না কি হয়। খেলা আভি বাকি হয়। ইউনুস সাহেব খেলা আভি বাকি হয়। তিস্তার জলটা এবার ছাড়ব। চেনাবের জল ছেড়ে যে অবস্থা করেছিল পাকিস্তানের, আপনার বন্ধু, পাকিস্তানকে আপনি বাঁচাতে পারলেন না এত বুদ্ধি টুদ্ধি দিয়েও। পাকিস্তান ভেবেছিল সত্যি একটা শিক্ষিত মানুষকে পেয়েছে, এর বুদ্ধিতে চলেই, কিন্তু দেখা গেল উল্টো হয়ে গেল। আপনার বুদ্ধিতে পহেলগাঁও করলো, পহেলগাঁও করে পাকিস্তান এমন থাপ্পড় খেলো, পাকিস্তান বুঝে নিল যে এই ইউনূসের কথায় আর চলা যাবে না। ফলে যাই হোক, আপনি দীর্ঘজীবী হন। আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন নিয়ে আপনাদের সামনে আসি। আপনারা ভেবে দেখুন আমার কথাগুলো সঠিক কিনা।